এর পেছনে যে কজন সিনিয়র চিকিৎসক ধুনো দিচ্ছে তারা যদি এই যে কেন দেশ ছেড়েও চলে যায় তাদের কিছু যায় আসে না, 5 জনের প্র্যাকটিক্যালি পদত্যাগ দাবি করতে পারে। তাতে 1 নম্বরের নাম আছে স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লাইভ স্ট্রিমিং এর ঘোর বিরুদ্ধে ছিলেন। এটা তার একা সিদ্ধান্ত নয়, এটা সম্মিলিতভাবে স্বাস্থ্য দপ্তর এবং সরকারের সিদ্ধান্ত। এর জন্য দায়ী পার্টিকুলার অমুক অমুক বিরোধী দল, এই কথা তারা সহজেই বলতে শুরু করবে। তারাও কিন্তু তাহলে তার কর্মবিরতিতে চলে যাবেন। তার মানে পুরো স্বাস্থ্য ব্যবস্থাটা রাজ্যের কোলাপস করে যাবে। নমস্কার, সবাইকে এই খোলা আড্ডা অনুষ্ঠানে স্বাগত। আমি সুব্রত বসু। গতকাল মানে বৃহস্পতিবার সন্ধ্যেবেলায় নবান্নতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে জুনিয়র ডাক্তারদের যে বৈঠক ছিল সেটা ভেস্তে গেছে। ভেস্তে যাওয়ার কারণ হচ্ছে সরাসরি সম্প্রচারের যে দাবি জুনিয়র ডাক্তাররা করেছিলেন, মুখ্যমন্ত্রী তাতে সম্মত হননি। আমরা এই বিষয়টি নিয়ে আজকে কিন্তু খোলা আড্ডায় আমরা আলোচনা করব যে কেন মুখ্যমন্ত্রী এটাতে সহমত হলেন না, তাহলে কি সুবিধে হতো বা না হওয়াতে কি সুবিধে হয়েছে। এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আজকে আমাদের সঙ্গে আছেন প্রবীণ সাংবাদিক এবং রাজনৈতিক বিশ্লেষক প্রসূন আচার্য। প্রসূন আনন্দবাজার এবং টেলিগ্রাফ দুটি সংবাদপত্রেই দীর্ঘদিন রাজনৈতিক সংবাদদাতা হিসেবে কাজ করেছেন। প্রসূন, তোমাকে প্রথমেই আমাদের দর্শকদের পক্ষ থেকে স্বাগত জানাই। তোমার কাছে আমি প্রথম যেটা জানতে চাইব, যেটা গতকাল যে বৈঠকটা ভেস্তে গেল, সেই ভেস্তে যাওয়ার যে মূল কারণ সরাসরি সম্প্রচার, তাতে মমতা বন্দ্যোপাধ্যায় রাজি হলেন না কেন, সম্মত হলেন না কেন? দেখো, আমার সরকারি সূত্রে যেটুকানি খবর পেয়েছি, প্র্যাকটিক্যালি স্বাস্থ্য দপ্তর সূত্রেই খবর, এবং এই গোটা ঘটনার মধ্যে যারা যুক্ত আছে তাতে মমতা বন্দ্যোপাধ্যায় আইনগতভাবে কতটা আপত্তি না আপত্তি সেটা নিয়ে নানা রকম কথাবার্তা হচ্ছে। হয়তো খুব বেশি আইনগত আপত্তি এই মুহূর্তে নাও থাকতে পারে, কিন্তু যেটা আশঙ্কা করেছিলেন উনি, সেটা হচ্ছে ওই এই এজিটেশনে যে ডাক্তাররা যুক্ত তারা দুটো জিনিস হতে পারে। এক হচ্ছে ওইখানে বসে তারা 4 জনের পদত্যাগ, 5 জনের প্র্যাকটিক্যালি পদত্যাগ দাবি করতে পারে। তাতে 1 নম্বরের নাম আছে স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, 2 নম্বরে আছে কলকাতা পুলিশের কমিশনার বিনীত গোয়েল, 3 নম্বরে আছে স্বাস্থ্য সচিব মিস্টার নিগম। এই দুজন হচ্ছে আইপিএস এবং আইএস, এছাড়া স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা এবং স্বাস্থ্য অধিকর্তা। তা আমি যদি তর্কের খাতিরে ধরেও নিই যে মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ করবেন না, তো বাকি 4 জনের পদত্যাগ নিয়ে কিন্তু এরা অনড় থাকতো এবং একটা অপ্রীতিকর সিচুয়েশন হতো। আমাকে স্বাস্থ্য দপ্তরের যারা এতে যুক্ত তাদের বক্তব্য হচ্ছে যে পরিস্থিতিটা এমন আসতো এবং তারা দেখুন, এটা তো মমতা বন্দ্যোপাধ্যায় বা গভর্নমেন্ট স্তরে কি করছে, ব্যাক চ্যানেলে তার কিছু খবর যেরকম ডাক্তারদের কাছে যাচ্ছে, সেরকম ডাক্তারদের মধ্যে এত জুনিয়র ডাক্তার আলোচনা করে কি সিদ্ধান্ত নিচ্ছে তার কিছু খবর যারা সরকারি লেভেলে যারা ডাক্তার এবং এই ঘটনার সাথে যুক্ত তাদের কাছে আসছে। আমি সেই সূত্রেই জেনেছি তাদের খবর। তারা একটা টাইম ফ্রেম দিত, 2 ঘন্টা 2.5 ঘন্টা বসে থাকতো, তারপর তারা আলটিমেটলি ওই পরিস্থিতিতে বসে ওইখানে বসে কোনো চিফ মিনিস্টার কেন কারোর পক্ষেই বলা যায় না যে আমি এই 4 জনের পদত্যাগ মেনে নিলাম, তাহলে সরকারের পরাজয় ভার্চুয়ালি, তাহলে সরকারকেই চলে যেতে হয়। তো মমতা বন্দ্যোপাধ্যায় সেটা না করলে এরা স্লোগান সাউটিং করে বিচার চাই বিচার চাই জাস্টিস করে বেরিয়ে আসতে পারতো। এই গেল এক। 2 নম্বর আশঙ্কা যেটা ছিল, সুপ্রিম কোর্টে তদন্তর মনিটরিং করছে, লোয়ার সিবিআই কোর্টে শিয়ালদার তদন্তর যে রিপোর্ট, সেখানে বিচার প্রক্রিয়া অলরেডি শুরু হয়ে গেছে। আমাদের প্রাক্তন সুপ্রিম কোর্টের বিচারপতি এবং হাইকোর্টেও ছিলেন অশোক গাঙ্গুলি, খানিক আগে দেখলাম বলেছেন লাইভ স্ট্রিমিংয়ে কি আপত্তি, বিকাশ ভট্টাচার্য বলছে। ঘটনাচক্রে সরকারের আশঙ্কা ছিল যে লাইভ স্ট্রিমিং করলে মানে সরকার বলেছিল যে আমরা রেকর্ডিং করব, সেই রেকর্ডিং পরবর্তীকালে তোমাদের দেবো, সময়সীমা বলেন। 17 তারিখে সুপ্রিম কোর্টের আবার হিয়ারিং আছে, কালকে ছিল 12 তারিখ, মাঝখানে 5 দিন শনি রোববার বাদ দিয়ে। তো কথা প্রসঙ্গে নানা রকম কথা বেরোয়, তো হয়তো মমতা বন্দ্যোপাধ্যায়কে বলা হতো এই 3-4 জন ডাক্তার বা এরা যুক্ত, উনি তার প্রেক্ষাপটে হয়তো কোনো কথা বলে ফেললেন, হ্যাঁ আমিও শুনেছি। তো সেইটাকে এভিডেন্স হিসেবে যারা ডাক্তারদের পক্ষ থেকে যারা সুপ্রিম কোর্টের আইনজীবী আছেন তারা সেইটাকে সুপ্রিম কোর্টে প্লেস করতেন। দেখুন, কপিল সিব্বল এইরকম বলছেন,
কিন্তু ওনাদের চিফ মিনিস্টার এইরকম বলছে। তো সেই অবস্থাটা মমতা ব্যানার্জি হতে দেননি। মোদ্দা কারণ হচ্ছে এই দুটো। সেই কারণে তিনি লাইভ স্ট্রিমিং এর ঘোর বিরুদ্ধে ছিলেন। এটা তার একা সিদ্ধান্ত নয়, এটা সম্মিলিতভাবে স্বাস্থ্য দপ্তর এবং সরকারের সিদ্ধান্ত, যে কারণে লাইভ স্ট্রিমিং করেনি। আর একটা কথা আমার বারবার মনে হয়েছিল যে দেখো, সরকার প্রথমে চিফ মিনিস্টারের সাথে আলোচনায় বলেছিল, জুনিয়র ডাক্তাররা মেনে নিয়েছে, পরে 15 জন, সেটা 31 জন গেছিল, তাদেরও বলেছে, কিন্তু তারাও লাইভ স্ট্রিমিং নিয়ে জেদাজিদি করতে গিয়ে আজকে বিষয়টা চলে গেছে। আর রাষ্ট্রপতিকে চিঠি পাঠিয়েছেন, গভর্নর খানিকাকে চিঠি পাঠিয়েছিলেন, দেখা করেননি তাদের সাথে, প্রধানমন্ত্রীর কাছে পাঠিয়েছেন, কিন্তু বিষয়টা সম্পূর্ণ রাজ্য এখতিয়ারভুক্ত এবং সেটা সুপ্রিম কোর্টও খুব পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে যে বিষয়টা রাজ্য এখতিয়ারভুক্ত। এবং যে কারণে তৃণমূল নেত্রী কাম রাজ্যের সুপ্রিমো কাম মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী বলছেন যে আমি কোনো ব্যবস্থা নিতে চাই না, আন্দোলনের মধ্যে দিয়ে উঠে এসেছি। ইতিমধ্যেই আমরা খবরে জানতে পেরেছি যে দিল্লিতে যে ডাক্তাররা আন্দোলন করছিল, এরকম 26 জন ডাক্তারের বিরুদ্ধে দিল্লি এমসের তাদের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে। তো মমতা ব্যানার্জি কোনো একটা ভাবে এই মুহূর্তে বলতে পারি টু সাম এক্সটেন্ট একটু অ্যাডভান্টেজিয়াস জায়গায় চলে গেলেন, যে লাইভ স্ট্রিমিং করতে না দেওয়ার ফলে ডাক্তাররা জেদে জেদে অনড় থাকলেন। কারণ তার আগে পর্যন্ত ডাক্তারদের প্রতি সহানুভূতি ছিল, এখন ডাক্তাররাও ডিভাইডেড। এবং আমার কাছে যা খবর, যে জুনিয়র ডাক্তাররা মুভমেন্টে রয়েছে তাদের নেতৃত্বে কিছু লোক হয়েছে, কিন্তু বেশিরভাগই চেয়েছিলেন কালকে মিটিংয়ে যেতে। এবং তারা আজকে, যেহেতু স্বাস্থ্য দপ্তরের তারা চাকরি মানে ভাতাই পান আর যাই পান, জুনিয়র ডাক্তার যে 3টে স্তর রয়েছে, ইন্টার্নি, হাউস স্টাফ এবং যে পোস্ট গ্রাজুয়েট পিজিটি, এরা সরাসরি একটা অ্যালাউন্স পেয়ে থাকেন এবং এদের বিভিন্ন ক্ষেত্রে পোস্টিং বা সুপারিশের সরকারি ডাক্তাররাই থাকেন। তো তাদের কাছে অনেকেই বলেছেন যে আমরা চেয়েছিলাম আলোচনায়, কিন্তু 3-4 জন আমাদের কাছে অনার হয়ে যাওয়ায় আমরা ফাইনালি আমাদের যে সলিডারিটি রাখতে আমরা আলোচনায় চাই। এই হচ্ছে মোদ্দা ঘটনা। প্রশ্ন একটা জিনিস, কালকে মুখ্যমন্ত্রী এই লাইভ স্ট্রিমিং না করার পক্ষে যে যুক্তি দিলেন, যার যার প্রেক্ষিতে তুমি বলছিলে যে জাস্টিস অশোক গাঙ্গুলি বা অন্যদের কথা, তোমার কি মনে হয়, তুমি তো দীর্ঘদিন ধরে এ ধরনের প্রশাসনিক দেখেছো, লাইভ স্ট্রিমিংও দেখেছো, তোমার কি মনে হয় যে এখানে কোনো মুখ্যমন্ত্রীর যে যুক্তিটা কি খুব ধোপে টিকছে, যে লাইভ স্ট্রিমিং করাটা? এর আগে এনআরএস এর যে ডাক্তার প্রহিত হয়েছিলেন, তার জুনিয়র ডাক্তার মুভমেন্টে সেই ক্ষেত্রে আলোচনা হয়েছিল, লাইভ স্ট্রিমিং হয়েছিল, সেইটার এইটার মধ্যে একটা পার্থক্য আছে। এটা একটা ক্রিমিনাল কেস এবং সেই ক্রিমিনাল খুন এবং ধর্ষণ মামলার সাথে যুক্ত হয়ে গেছে ডাক্তারদের মুভমেন্ট, যুক্ত হয়ে গেছে স্বাস্থ্য দপ্তরে একটা বড় অংশের দুর্নীতি, যুক্ত হয়ে গেছেন আরজি করের প্রিন্সিপাল, আরো অন্যান্য ডাক্তার, যুক্ত হয়ে গেছে থ্রেট কালচার। এবং এই পুরোটাই কিন্তু দায়ভার ওই ক্ষেত্রে যেরকম তারাও কিন্তু তাহলে তার কর্মবিরতিতে চলে যাবেন, তার মানে পুরো স্বাস্থ্য ব্যবস্থাটা রাজ্যের কোলাপস করে যাবে। এটা অনেক বড়, এটা অনেক বড় মাপের। হ্যাঁ, অনেক বড় আকারে এবং সরাসরি অ্যাসপারশন কিন্তু হেলথ ডিপার্টমেন্টের ওপরেই আছে। সেই কারণে মুখ্যমন্ত্রী কিছুটা নিজের অনুকূলেই ব্যাপারটা রেখেছেন এবং উনি কিন্তু বাদবাকি অংশটা মেনেও নিয়েছেন এবং উনি দেখতে চাইছেন যে স্নায়ুযুদ্ধে কতদূর যায়। পাশাপাশি উনি বারবার একটা কথা বলেছেন যে আমি কিন্তু ডাক্তারদের আমি অ্যাপোলজি চাইছি সকলের কাছে। অর্থাৎ ডাক্তাররা এতদিন ধরে ভার্চুয়ালি তাদের প্রতি সাধারণ মানুষের যে সহানুভূতি টানছিলেন, তো সেই সহানুভূতি কিন্তু মুখ্যমন্ত্রীও যে তার যে টার্গেট অডিয়েন্স বলতে পারেন, তার যারা ভোটার একেবারে গরিব শ্রেণীর মানুষ, যারা সরকারি হাসপাতাল সরকারি মেডিকেল কলেজে যায়, এইরকম 2-3 জনের সাথে আজকে সকালবেলা আমি কথা বলেছি, যারা সুন্দরবন থেকে আসেন, কাজ করেন এবং এখানে থাকেন, আবার সুন্দরবনে চলে যান কদিন বাদে সপ্তাহে, তারাও মনে করছেন না এটা মিটে গেলেই ঝামেলা ভালো করতো, ডাক্তারদের যাওয়া উচিত ছিল। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় তার উদ্দেশ্যে সফল, এখন ডাক্তাররা তাদের উদ্দেশ্যে সফল অসফল, তারা একটা ডেডলকে চলে যাওয়ার পর তাদেরও কাজে ফিরতে হবে। এই যে প্রবল বৃষ্টি হচ্ছে, আগামী কালও গভীর নিম্নচাপে বৃষ্টি হওয়ার সম্ভাবনা, এইভাবে রাস্তায় থাকা সম্ভব নয়। আবার মুখ্যমন্ত্রী চাইছেন যে হসপিটালের পরিষেবাটা ফিরুক, কারণ জুনিয়র ডাক্তার এবং মূল ডাক্তারের যে স্ট্রেংথ নিয়ে যে সমস্ত কথা টিভিতে এবং অন্য সংবাদ মাধ্যমে আলোচনা হচ্ছে,
আমি ফ্যাক্টস অ্যান্ড ফিগার্স নিয়ে জানলাম এবং সাধারণ মানুষ আলোচনা করছে, পুরোটাই একটা মিথ্যের ওপর ভিত্তি করে। খুব আশ্চর্য হয়ে গেছি আমি পুরো ফিগারটা জানার পর। এই বিষয়টা তুমি যদি একটু বিস্তারিতভাবে বলো আমাদের দর্শকদের। রাজ্যে এই মুহূর্তে অ্যাকচুয়ালি যে একটা কথা চলছিল, যেটা সোশ্যাল মিডিয়াতেও আসছে, যে জুনিয়র ডাক্তাররা 2%, তাহলে কেন শিক্ষা এই স্বাস্থ্য পরিষেবায় বিঘ্ন ঘটবে? এইটা এত চালু কথা নেতারা বলছে, বিরোধী দলের লোকেরা বলছে, যারা এই নাগরিক আন্দোলনে সামিল হয়েছে বলা যাচ্ছে তারাও বলছে। এই সমস্ত কথা সংবাদ মাধ্যমের মাধ্যমেই তারা জেনেছে। আমি কয়েকজনকে বলেছি কাদের মাধ্যমে জানছে, বলছে টিভিতে বলছে, কাগজে বলছে। আমি সুব্রত, আই এম সরি টু সে, 36 বছর সাংবাদিকতা করেছি। এই রকম মিথ্যে মিথ্যে এবং মিথ্যে সংবাদ মাধ্যম এবং কিছু ডাক্তার যে প্রতিদিন বলে চলেছে, সেটা আমার কাছে খুব পীড়াদায়ক। ঘটনা হচ্ছে, রাজ্যে এই মুহূর্তে সরকারি মেডিকেল কলেজের সংখ্যা হচ্ছে 26টা। সে রামপুরহাট মেডিকেল কলেজ হোক, মালদা মেডিকেল কলেজ হোক, উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হোক, SSKM হোক, পিজি হোক, NRS হোক, আরজিকর হোক, বরঞ্চ স্বাস্থ্য ব্যবস্থাটাও ভেঙে পড়লো। এর জন্য দায়ী পার্টিকুলার অমুক অমুক বিরোধী দল, এই কথা তারা সহজেই বলতে শুরু করবে। তাদের সংখ্যা, যারা চাকরি করে তাদের সংখ্যা 2022 সালের শেষে একেবারে নথিভুক্ত, এই সংখ্যাটা শখানেক শদেরেক চেঞ্জ হয়েছে, কিছু লোক রিটায়ার করেছেন, কিছু রিটায়ার করেছেন, ছিল 16,666। এটা বেড়ে 17,000 আমি ধরে নিলাম অ্যাপ্রক্সিমেটলি 17,000 বা 16,700, 16,800 যারা স্বাস্থ্য দপ্তরের বেতনভুক্ত ডাক্তার, সমস্ত সব মিলে। আমি জুনিয়র ডাক্তার বাদ দিয়ে বলছি, জুনিয়র ডাক্তার যারা ওয়েস্ট বেঙ্গল হেলথ সার্ভিসে কাজ করে, অল ওভার ওয়েস্ট বেঙ্গল, দার্জিলিং থেকে ক্যানিং, সুন্দরবন। এইটা রাজ্য স্বাস্থ্য দপ্তরেরই হিসেব, স্বাস্থ্য দপ্তরের একদম মেডিকেল কাউন্সিলের হিসেব। আচ্ছা, এই কাউন্সিলের হিসেব রাজ্যে টোটাল নথিভুক্ত ডাক্তার, শুনলে তুমি অবাক হবে। রাজ্যে এই মুহূর্তে অ্যাকচুয়ালি টোটাল ডাক্তার, যে ডাক্তার চিকিৎসা করেন না, বৃদ্ধ বা করেন না, IMA হিসেব খাতা মতো 95,000, 20,000 মারা গেছে, অ্যাকচুয়ালি কিন্তু 75,000 সামথিং বা 76 অ্যাপ্রক্সিমেট। অর্থাৎ টোটাল রাজ্যে সরকারি বেসরকারি, মানে অ্যাপোলো থেকে শুরু করে মেডিকেল কলেজ শুরু করে দার্জিলিং, আমাদের কাশীপুর হেলথ সেন্টার থেকে ক্যানিং, প্লাস হচ্ছে যারা বাড়িতে চিকিৎসা করেন, অবসরপ্রাপ্ত করেন না, সব মিলে সব মিলিয়ে রাজ্যে মোট ডাক্তারের সংখ্যা হচ্ছে 75,000 অ্যাপ্রক্সিমেট। 75,000 ডাক্তারের মধ্যে 17,000 হচ্ছে হেলথ সার্ভিসের ডাক্তার, ওয়েস্ট বেঙ্গল হেলথ সার্ভিসে অ্যাপ্রক্সিমেটলি আমি ধরলাম 17,000। ঠিক আছে, এই 17,000 ডাক্তারদের মধ্যে মাত্র মেডিকেল কলেজে পড়ান, কিছুদিন আগে অব্দি ফিগার ছিল 2,650 টিচিং, অর্থাৎ যারা পড়ান, যারা শিক্ষক এবং হসপিটালে রুগী দেখেন এবং হসপিটালের জন্য প্রফেসর হিসেবে মাইনে পান, শিক্ষক চিকিৎসক। এর বাইরে যারা মেডিকেল কলেজে আরো আছে, যারা ভিজিটিং প্রফেসর, অর্থাৎ খুব সিনিয়র ডাক্তার, তারা আসেন, সকালবেলা আসেন, রাত্রিবেলা আসেন, রুগী দেখেন, বাইরেও করেন, তাদের সংখ্যা হচ্ছে অনলি 7,000, মেরে কেটে 6,500 থেকে 7,000। অর্থাৎ সংখ্যাটা দাঁড়ালো গিয়ে 10,000-এরও কম। আমি তো বলছি 10,000-এরও কম, 7,500 থেকে 8,000। এই বিভিন্ন হেলথ সেন্টারে আমাকে যে হিসেব দিয়েছে সেটা হচ্ছে 26টা মেডিকেল কলেজে যদি 200 করে ধরা হয় 7,000, অর্থাৎ 7,000 হচ্ছে যারা পড়ান না কিন্তু সিনিয়র ডাক্তার আসেন, আর 2,650 হচ্ছে যারা পড়ান এবং সিনিয়র ডাক্তার। তাহলে 7 আর 2 9,650, আমি অ্যাপ্রক্সিমেটলি ধরে রাখলাম 10,000। হ্যাঁ, তাও বেশি পরিষ্কার হলো। 17,000-এর মধ্যে 10,000 তুমি যারা মেডিকেল কলেজের সঙ্গে যুক্ত, সরকারি মেডিকেল কলেজের সঙ্গে যুক্ত। আমি 10,000 হবে না, সংখ্যাটা 9,500, বেসরকারি মেডিকেল কলেজ বাদ দিয়ে এর মধ্যে বাদ। এরপরে হচ্ছে জুনিয়র ডাক্তারদের সংখ্যা কত। জুনিয়র ডাক্তাররা 3টে স্তরে বিভক্ত। এক হচ্ছে ইন্টার্নি, যে ইন্টার্নিরা সরকারের চাকরি করে না কিন্তু 30,000 টাকা করে মাইনে পায়,
তারা যদি ইন্টার্ন 1 বছর না হয় তাহলে তারা কিন্তু রেজিস্ট্রেশন পাবেন। এক, দ্বিতীয় দাম হচ্ছে হাউস স্টাফশিপ, সেটাও ইন্টার্ন পাস করার পর 1 বছর করতে হয়, তারা পায় 45,000 টাকা, না হলে তারা বাইরে কাজ করতে পারবে না। এরপরে আছে পোস্ট গ্রাজুয়েট ট্রেনিং, যারা পোস্ট গ্রাজুয়েট পরীক্ষায় চান্স পায় তারা 3 বছর চাকরি করে, প্রথম বছর 45,000, দ্বিতীয় বছর যে কোর্সটা কমপ্লিট করার পরে 74,000। এই যে 3টে ধাপ, অর্থাৎ ইন্টার্ন, হাউস স্টাফ অ্যান্ড পিজিটি, এই সব মিলিয়ে এদের সংখ্যা দাঁড়াচ্ছে টোটাল 9,000-এর। তাহলে কি বোঝা গেল? মেডিকেল কলেজগুলোতে যে সংখ্যক ডাক্তার যারা জুনিয়র ডাক্তার নয় তাদের সংখ্যাও যা, আর জুনিয়র ডাক্তার বলে যাদের বলা হচ্ছে তাদের সংখ্যাও তাই, অর্থাৎ ইট ইজ অলমোস্ট 50-50। তাহলে যে সংবাদ মাধ্যম এবং যে মিডিয়া, যে সোশ্যাল মিডিয়া এই গত 1 মাস ধরে মিথ্যে প্রচার করে চলেছে যে জুনিয়র ডাক্তারদের আন্দোলনে কি যায় আসে, কি যায় আসে, কি যায় আসে, তার মধ্যে এই ইন্টার্ন যারা, তারা আমি খোঁজ নিয়ে দেখলাম যে তারা কিছু কিছু ক্লাস করছে, আর তারা বাইরের আউটডোর না করলেও ভেতরে কিছু কিছু রুগী দেখছে। সবাই কিন্তু এই জুনিয়র ডাক্তার মুভমেন্টে নেই, নয়তো তো তাদের ওই 1 বছরের কোর্সটা তো কমপ্লিট হবে না, তাদেরকে ফেল করে যাবে, কি হবে ইত্যাদি ব্যাপার থাকে। অর্থাৎ জুনিয়র ডাক্তার মুভমেন্টে সরাসরি 7,000 থেকে 7,500 ডাক্তার জয়েন করেছে। অর্থাৎ এই মেডিকেল কলেজ, যে 26টা মেডিকেল কলেজ যেগুলো জেলা রুগীর চাপ সামলায়, অর্থাৎ সুপার স্পেশালিটি অমুক তমুক সবাই তো মেডিকেল কলেজেই দেখাতে আসে, তুমি এই তাদের পরিসংখ্যান 50%। হ্যাঁ, তুমি যে এই পরিসংখ্যানটা দিলে, পরিসংখ্যান এইটা বলছে তো, যে কারণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেরকম বৈঠকের ব্যাপারে আগ্রহী, আবার লাইভ স্ট্রিমিং করছে না, আবার হাতজোড় করছে যে তোমরা কাজে ফের। কারণ সত্যি সত্যি সরকারি চিকিৎসা পরিষেবাটা যদি 50% ডাক্তার না থাকে বা 45% না থাকে, তো সরাসরি 45% তো এফেক্টেড, এটা তো সহজেই বোঝা যাচ্ছে 50%। হ্যাঁ, এবং যার সেটাই। ফলে হার্টের আমি অপারেশন, হ্যাঁ অর্থোপেডিক অপারেশন, কিডনির অপারেশন, লাংয়ের অপারেশন, পায়ের অপারেশন, এগুলো সমস্ত ভয়ঙ্কর ভাবে ব্যাহত হচ্ছে। এটা রাজ্য সরকারের কাছে একটা ভয়ঙ্কর দুশ্চিন্তা, যে কারণে রাজ্য সরকারও এদের বিরুদ্ধে কোনো স্ট্রং অ্যাকশন নিতে গেলে দুবার ভাবছে। ঠিক, এই এইটা তো, হচ্ছে বাস্তব পরিস্থিতি। এইটা বাস্তব পরিস্থিতি। এবং এখানে একটা জিনিস আমরা লক্ষ্য করেছি, সেটা হচ্ছে যে রাজ্য সরকার যদি কোনো স্ট্রং অ্যাকশন নিতে যায় এই মুহূর্তে জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে, তাহলে সিনিয়র ডাক্তারদের একটা বড় অংশ, আমি জানি না তার মধ্যে সবাই আছেন কিনা, তারা অলরেডি ঘোষণা করে দিয়েছেন তারাও কিন্তু তাহলে তার কর্মবিরতিতে চলে যাবেন। তার মানে পুরো স্বাস্থ্য ব্যবস্থাটা রাজ্যের কোলাপস করে যাবে, এরকম একটা পরিস্থিতি। অতএব এই জন্য হ্যাঁ, এইটা তারা হুমকি দিয়েছেন। এই যে হুমকি দিয়েছে। এবং যে এই 2-3 জন হ্যাঁ, বলো। কর্পোরেট হসপিটালে কাজ করা বড় লোকদের 2-3 জন ডাক্তার, আমি নাম করছি না, সকলেই আমার খুব পরিচিত, তারা এই টাকা পয়সা দিয়ে প্রতিদিন সাহায্য করে উস্কাচ্ছেন এবং টিভি চ্যানেলে যাচ্ছেন, তাদের সাথে কিন্তু গরিব সাধারণ মানুষের চিকিৎসা ব্যবস্থার কোনো সম্পর্ক নেই। আই এম সরি টু সে। দক্ষিণ কলকাতার একজন আছেন, মধ্য কলকাতার আছেন, উত্তর কলকাতার আছেন, তারা এটাকে উস্কাচ্ছে। তাহলে এই পরিস্থিতিতে যদি এই আন্দোলনটা দীর্ঘদিন চলে, তাহলে সাধারণ মানুষ ডাক্তারদের এই আন্দোলনের পাশে যারা আছেন, ধরে নিচ্ছি কিছু লোক তো আছেন, তারা তো সরে যাবেন আস্তে আস্তে তাদের নিজেদের স্বার্থে, এবং তাতে তো রাজনৈতিক লাভ হবে শাসক দলের, মানে তৃণমূলের। তো এইটাকে তুমি রাজনৈতিকভাবে কিভাবে ব্যাখ্যা করো? হ্যাঁ, তৃণমূলের যে ভোট ব্যাংক, সেই ভোট ব্যাংকে আমাকে আসতেই হবে, কারণ দেখো সিপিএম যে রাজনীতি করছে সেটাও ভোটের পেছনে, আজকেও লালবাজার অভিযান আছে। বিজেপি রাজনৈতিক দল তার রাজনীতি করবে, এটা তো তার রাজনীতির কাজ করছে। তারা তৃণমূল তো একটা রাজনৈতিক দল, তারা শাসন ক্ষমতা থাকলেও তারাও রাজনীতি করছে, তারা বিরোধীতে যখন ছিল তারাও রাজনীতি করেছে, রাজনীতি এই সবাই তাই করে, বিজেপি প্রত্যেকটা রাজ্যে তাতে রাজনীতি কোনো আমি আপাতত কোনো আমার মনে হয় কোনো অন্যায় কিছু নেই এর মধ্যে। এইবার তাদের যে ভোটার সেকশন, অর্থাৎ গরিব মানুষ এবং সেই গরিব নিম্ন মধ্যবিত্ত, তারা সবচেয়ে বেশি এই চিকিৎসা ব্যবস্থা এফেক্টেড হয়ে যায়। এবং ফলে তৃণমূল নেতৃত্ব এতদিন চুপ থাকার পর 17 তারিখ অব্দিও তারা সুপ্রিম কোর্টে এই স্ট্যাটাস রিপোর্টটা দেবে যে সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস কোনো দেননি, কিন্তু আবেদন জানিয়েছিলেন
তাহলে চিফ জাস্টিসের আবেদনও সাড়া দিল না। প্লাস হচ্ছে স্বাস্থ্য ব্যবস্থাটাও ভেঙে পড়লো। এর জন্য দায়ী পার্টিকুলার অমুক অমুক বিরোধী দল, এই কথা তারা সহজেই বলতে শুরু করবে। এবং ইতিমধ্যেই দেখেছো যে ছেলেটি একাধিক মৃত্যু নিয়ে আলোচনা হচ্ছে, কখনো সরকারি স্তরে বলা হচ্ছে চিকিৎসা হয়েছে, কখনো বলা হচ্ছে চিকিৎসা হয়নি কোন নগরে। এমএসভিপি তাই বলেছে চিকিৎসা হয়েছে, মানে হ্যাঁ আরজি বলেছে করের চিকিৎসা হয়েছে, বিক্রমের মৃত্যুর অথচ ক্ষেত্রে। তৃণমূলের একটা সেকশন বলছে চিকিৎসা হয়নি। কোনটা সত্যি কোনটা মিথ্যে তোমরা জানি না, তার মা একদম, হ্যাঁ। একরকম বিবৃতি দিচ্ছে। মানে তো স্বাস্থ্য দপ্তরের সাধারণ গরিব, এমএসভিপি তো স্বাস্থ্য দপ্তরের প্রতিনিধি, তিনি তিনি হ্যাঁ বলেছেন, সে বলছে চিকিৎসা তিনি হয়েছে। বলেছেন চিকিৎসা হয়েছে, মানে আবার খুব বিচিত্র অবস্থা, আবার তৃণমূলের কনফিউজিং, তার মা কনফিউজিং। বলছে হয়নি, তৃণমূল বলছে হয়নি, সুপ্রিম কোর্টে কপিল সিব্বল বলছে হয়নি। হুম। কিন্তু সাধারণ মানুষের কাছে যাবে যে চিকিৎসা হচ্ছে না। দেখো পারসেপশন কাজ করে, এবং লোকে যখন গিয়ে আজকেই যে টিভি চ্যানেলগুলো বলছে প্রতি মুহূর্তে আরেকটু ধাক্কা মারলেই সরকার পড়ে যেত, সেই টিভি চ্যানেল চালিয়ে আমি একটু আগে দেখলাম তারা বলছে যে এসএসকেএম এ দীর্ঘ লাইন, এবং বলছে রুগী দেখা হচ্ছে কিন্তু খুব স্লথ গতিতে হচ্ছে, অর্থাৎ পরিষেবা ব্যাহত হচ্ছে, কার্যত অস্বাভাবিক। তারা স্বীকার করে নিচ্ছে। না, তো এই তাই যদি পরিষেবা না যদি হয় তাহলে ব্যাহত হয়, তাহলে তো এতজন জুনিয়র ডাক্তার, তাহলে তাহলে তারা তো না পরিষেবা দিতই না, আগে ধরে নিতে হবে নিশ্চয়ই। ধরে হয়েছে, নিতে হবে, তাদের তারা তো একটা দরকারই ছিল পরিষেবা না। দিত। আর সেই ওরা যেটা দাবি করছে সেই পরিষেবাটা এখন সিনিয়র ডাক্তারটা মেকআপ করার চেষ্টা করছেন। এখন তাদেরও তো সাধ্যের একটা সীমা আছে। আরে তাদের প্রথম কথা, এই ডাক্তারদের অনেকেরই বয়স হয়ে গেছে বয়স 65 হয়ে গেছে, বছর। তারা শিক্ষক, হ্যাঁ শিক্ষক আমি পদে। কালকেই শুনলাম এইরকমই একজন কি ব্লাডের পুশ করতে গিয়ে সে মাথা ফাতা ঘুরে পড়ে গেছে, সে ডাক্তারকে হসপিটালে ভর্তি করতে হয়েছে, বয়স্ক ডাক্তার। হ্যাঁ, কারণ তাদের তো ডবল ডিউটি করতে হচ্ছে, তাদের ডবল তো ডিউটি করতে হচ্ছে ছাড়লে অনেক জায়গায়, চলছে না। হ্যাঁ। হ্যাঁ। এবং কিন্তু স্বাস্থ্য পরিষেবা কার্যত কিন্তু ভেঙে পড়ার মুখে। এবং এটা যদি ভেঙে পড়ে, এটা যদি সরকারি ব্যর্থতা, এতক্ষণ কিন্তু লোক সন্দীপ ঘোষের কটা ফ্ল্যাট উদ্ধার হলো আর নির্যাতিতার কি বিচার হলো না না দেখে, যার যে চিকিৎসা পাবে না সেও বলবে যে অ্যাকচুয়ালি তো আমি চিকিৎসা পাচ্ছি না। তারা এই তখন যে ক্ষোভটা আন্দোলনটা গড়ে জুনিয়র উঠেছিল, ডাক্তারদের উপরে গিয়ে বা জুনিয়র ডাক্তারদের হ্যাঁ, আন্দোলনের উপরে যে করতে পারে। কারণে তো এইটা কি জুনিয়র জুনিয়র ডাক্তাররা, ডাক্তারদের আন্দোলনের যারা নেতা তারা কি এটা বুঝতে পারছে না? তাদেরকে এটাকে তাদের দাবির মধ্যে অনেক দাবি রয়েছে, তার মধ্যে তো অনেক কিছুই স্বাস্থ্য দপ্তরের দুর্নীতি, পাহাড় প্রমাণ দুর্নীতি, এ সমস্ত তো আছে। কিন্তু তাদের তো এটা বুঝতে হবে যে সাধারণ মানুষ ক্রমশ যদি তাদের বিপক্ষে চলে যায় তাহলে তাদের আন্দোলন কখনোই সফল হতে পারবে না। দেখো এর আগে অতীতে 3টে জুনিয়র ডাক্তার মুভমেন্ট হয়েছিল বামফ্রন্ট আমলে। আমি যেটা কথা বারবার বলি, একটা আন্দোলন হয়েছিল 83 সালে, একটা হয়েছিল 86, একটা হয়েছিল 88, 89 সালে। পরের দুটোই আমি ঘনিষ্ঠভাবে দেখেছি। আমরাও তখন কলেজের ছাত্র, আরজি করে সেই মুভমেন্টে গেছি। আমি নিজেই বক্তৃতা করেছি এক সময় গিয়ে বাগবাজার বাটার সামনে, শ্যামবাজারে, উত্তর কলকাতায়, বা পরবর্তীকালে সাংবাদিক হিসেবে কভার করেছি। তারা একটা এই তারা অ্যাডামেন্টের জায়গা থেকেও একটা ওয়ে আউট বার করার জায়গা কিন্তু রাখতো। কারণ সেই জুনিয়র ডাক্তার মুভমেন্টের প্রথমবার 83 এবং 86 যিনি নেতৃত্বে ছিলেন, অন্যতম অনেকেই ছিল, তার মধ্যে সিদ্ধার্থ গুপ্ত নিজেই বলছেন যে তখন তো হসপিটালের সংখ্যা কম ছিল, এবং আমরা মনে করতাম পরিষেবাটাও দেওয়া দরকার, কারণ এত তো প্রাইভেট কলেজ ছিল না, আমরা কোথায় চাকরিতে যাব। পরবর্তীকালে যিনি জুনিয়র ডাক্তার মুভমেন্টে এবিজেডিএফ, অল বেঙ্গল জুনিয়র ডাক্তার ফেডারেশনের কনভেনার ছিলেন ডাক্তার সুব্রত গোস্বামী, এবং এনআরএস এর জুনিয়র ডাক্তার মুভমেন্টের সময় তারা নিয়মিত ওর পরামর্শ নিয়েছে। প্রয়াত হয়েছেন আমার প্রয়াত হয়েছে, অত্যন্ত হ্যাঁ, ঘনিষ্ঠ বন্ধু মনে, পেন হ্যাঁ। মেডিসিনে। ও কিন্তু দুবার গিয়ে জ্যোতিবাবুর সাথে মিটিং এ বসেছিল আমার মনে আছে। কারণ তারাও একটা ওয়ে আউট বার করেছিল, কারণ তাদেরও যাওয়ার জায়গা ছিল না। এখন তো প্রচুর প্রাইভেট মেডিকেল কলেজ, তার সাথে কর্পোরেট হসপিটাল, নার্সিং হোম বেড়ে গেছে। এরা জানে আমরা বেরিয়ে গেলেও অন্য কোথাও চাকরি বাকরি পাবো। প্লাস হচ্ছে তৎকালীন যারা আন্দোলনের নেতৃত্বে ছিল তাদের একটা পলিটিক্যাল ভিশন ছিল যে আমি এই পলিটিক্স করি, তাহলে আমার এইভাবে আমি করব। কিন্তু আমি যতদূর খবর পেয়েছি, বর্তমান জুনিয়র ডাক্তার মুভমেন্ট যারা করছে তার মধ্যে কিছু ছেলে বামপন্থী মানসিকতায় আছে, অদ্ভুতভাবে তাদের সাথে বিজেপির সাথেও যোগসাজশ রয়েছে। এবং এই যে সংখ্যা, তাদের সংখ্যা খুব বেশি নয়। তাদের মানে আমি শুনে অবাক হলাম, চার্টার অফ ডিমান্ডটা কি সেইটাই তারা পরশুদিনকে ড্রাফট করেছে। মানে তাদের কাছে খুব পরিষ্কার নয় এটা বিষয়টা। এই আন্দোলনটা তো অ্যাকচুয়ালি খুব রাজনৈতিকভাবে তৈরি হয়নি বলেই আমার মনে হয়েছে। মানে
তোমারও তাই নিশ্চয়ই মত, যে হঠাৎ একটা ঘটনার প্রেক্ষিতে অনেকেই জুটে গেছে এবং তার মধ্যে সব রকম রাজনৈতিক মতাদর্শের ছাত্র, যারা খুব রাজনৈতিকভাবে খুব অভিজ্ঞ নয়, তুমি যাদের কথা বললে তাদের রাজনৈতিক যে দর্শন, তাদের আদর্শ, তাদের একটা ছিল খুব পরিণত একটি ছিল, সেটা বোধহয় নেই এদের। তো সেই না, জন্য তারা তারা অথচ হ্যাঁ, তাদের একটা আবেগ ইয়েস, থেকে তারা যেভাবে আন্দোলনটাকে এগিয়ে নিয়ে চলেছে। মমতা বন্দ্যোপাধ্যায় গত 8-10 বছর ধরে কোনো কলেজে ছাত্র রাজনীতি করতে দেন, ইলেকশন হয়। ফলে কোনো কলেজে তো শুধু তৃণমূল থাকবে, তারা ছাত্র আন্দোলন করে, তারা ছাত্র পরিষদ দাবি করে, কিন্তু কলেজে কিসের ছাত্র? ছাত্র মধ্যে ইউনিয়ন ইলেকশনই হ্যাঁ হয় না। সেটা। তো এসএফআইও নেই, ছাত্র পরিষদও নেই, কোনো বলে এসে তৃণমূল না, আবার ইউনিট আছে। আরে প্রচুর আছেও, মানে এসএফআই বা ছাত্র পরিষদ না থাকলেও আছে, তারা আছে, নেপথ্যে আছে, তারা যেমন অদ্ভুত এখানে পরিস্থিতি। বিরূপাক্ষ অবিক নামগুলো আসছে, তারা হ্যাঁ কিন্তু আছে, আছে, তারা আছে, ভেরি মাচ কিন্তু আছে, কলেজের ইউনিট নেই। কলেজ ইউনিট নেই। এবার ঘটনাচক্রে এই যারা আন্দোলন করছে, একটা আন্দোলন শুরুর পরে যখন এতদিন হয়ে যায়, তার অনেক মোড় বাঁকের পরে তো একটা ডাইরেকশনে যেতে হবে। তো হ্যাঁ ঠিক। কোনো পৃথিবীতে কোনো আন্দোলন আলোচনার টেবিল ছাড়া তো হয় না। এত বড় কৃষক আন্দোলন, ওরা 1 বছর ধরে, তারাও যেত, তোমার সাথে বসতো, খাবার নিয়ে যেত, জল নিয়ে যেত, খাবারও খেত না, জলও খেত না, ফিরে আসতো। দিনের পর দিন হয়েছে, হ্যাঁ, কিন্তু সরকার মেনে কেন্দ্রীয় নিতে সরকারের হয়েছে, সরকার তাদের শেষ মেনে নিতে পর্যন্ত হয়েছে। কৃষি বিলটা উইথড্র করে নিয়েছে। ওইটা করতে নরেন্দ্র মোদীর মতো লোক, হ্যাঁ। নরেন্দ্র মোদী, এটা মনে রাখতে হবে। হ্যাঁ। সে কৃষি বিল উইথড্র করেছে, এবং উইথড্র করার সকাল পর্যন্ত রাজনাথ সিং থেকে শুরু করে কেউই জানতো না, নীতিন গডকরিও জানতো না যে কৃষি বিল উইথড্র হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে এইবার তারা কি করবে? তারা দুম করে আজকে সকাল থেকেই শুরু করেছে, বা ভোর রাত্রে তারা বলছে না আমরা ভোরের দিকেই চিঠি পাঠিয়েছিলাম। তারা রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, তারপরে সেন্ট্রাল হেলথ মিনিস্টার, এদের কাছে চিঠি পাঠাচ্ছে। রাজ্যপাল 4টে ডাকা করবে বলেছিল, তারপর করলো না। তাহলে এখন দেখো, কানাগলিতে ঢুকে যাওয়ার পরে সমস্ত কিছুর একটা ওয়ে আউট থাকে। হ্যাঁ, কিন্তু এখানে তুমি রাজ্যপালের যখন প্রসঙ্গ বললে, আমি একটা রাজ্যপালের প্রসঙ্গ আমার এটা ছবিটাও দেখানো হবে নিশ্চয়ই, আমাদের দেখাবো আমরা দর্শকদের। রাজ্যপালের মধ্যে একটি অদ্ভুত ভিডিও করেছেন, তিনি সামাজিক বয়কটের ডাক দিয়েছেন। এটার আবার একটা অদ্ভুত, আমরা কোনোদিন শুনিনি এরকম, যে নিজের সরকারের নিজেই বয়কট করছেন সামাজিকভাবে। এটাও একটা নতুন। রাজ্যপাল পুরো পলিটিক্যাল, শোনো, বিজেপির আমলে এমন এমন ঘটনা ঘটছে যেটা অতীতে হয়নি। ইট ইজ নিউ ইন্ডিয়া। তো আমাদের কিছু করণীয় নেই। আমি এখন ডাক্তার আন্দোলন নিয়ে বলবো, যে ডাক্তাররা বসে আছে তাদের যেরকম কষ্ট হচ্ছে, তারা যেরকম ওয়ে আউট খুঁজছে, মমতা ব্যানার্জিও ওয়ে আউট খুঁজছে। কিন্তু মমতা ব্যানার্জির পক্ষে এখনো আমার মনে হয়, ডাক্তাররা যে কালকে ফিরে এলো না, ওরা কালকে কি বলেছিল প্রেস কনফারেন্স রুমে, রাত্রিবেলা দেখছিলাম, তারা বলছে আমরা অপেক্ষা আছি আবার ডাকবেন, কিন্তু আজকে এখনো পর্যন্ত সিএম আর ডাকেননি। এখন তারা রাষ্ট্রপতি, এই স্বাস্থ্য বিষয়টা তো স্টেট গভর্নমেন্টের এখতিয়ারভুক্ত। এই কলেজগুলো সুপ্রিম কোর্টে চিফ জাস্টিস বোর্ড, রাজ্য সরকার মনে করলে করতে পারে। এইবার তারা তো প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, এদের কাছে গিয়ে কোনো লাভ নেই, এর একটা মিডিয়েট করতে হবে। তো আর এর পেছনে যে কজন সিনিয়র চিকিৎসক ধুনো দিচ্ছে, তারা যদি এই কেন দেশ ছেড়েও চলে যায়, তাদের কিছু যায় আসে না। দে হ্যাভ সো মাচ মানি ইন দেয়ার পকেট। তাদের মধ্যে দুজন দুটো প্রাইভেট হসপিটাল বিক্রি করেছে, একটা দক্ষিণ কলকাতায়, একটা উত্তর কলকাতায়। তাদের পকেট ভর্তি রে ভাই। এখন তোমার কি মনে হয়, আমরা মুশকিল কি এই জুনিয়র ডাক্তারগুলো মাঝখান থেকে অদ্ভুত ভাবে রাস্তায় বসে আছে। এইবার হবে তো রাজ্য সরকার, তৃণমূল তো এখনো রাজ্য থেকে চলে যায়নি, ক্ষমতায় আছে, ধরে নিতে হবে তাদের 50% ভোটও আছে। এবং আমি ইতিমধ্যেই একাধিক পলিটিক্যাল পার্টির লোকেদের সাথে কথা বলেছি, বামপন্থী, সিপিএম সহ। তাদের ধারণা সামনেই তো উপনির্বাচন, মমতা ব্যানার্জি অপেক্ষা করছেন, উপনির্বাচনের ফলাফল যখনই বেরোবে দেখা যাবে আবার তৃণমূল জিতে যাবে হয়তো। তাহলে বলে জনতার রায় আমার দিকে। হ্যাঁ, সামনে নির্বাচন আছে, এরপরে পুরসভা নির্বাচনও আছে, কলকাতা কর্পোরেশন নির্বাচনও আছে। হ্যাঁ, তো যাই হোক, কিন্তু আমি একটা জিনিস তোমার কাছে তুমি জানতে চাইবো, আমাদের সময় প্রায় শেষ হয়ে এসছে। সেটা তুমি একটা জিনিস বললে, যে উভয় পক্ষই, জুনিয়র ডাক্তাররা এবং মমতা বন্দ্যোপাধ্যায় শাসক দল, উভয় পক্ষই চাইছে যে একটা সম্মানজনক সমাধান যাতে উভয় পক্ষের কাছেই হয়। তো এবং তাতে যেটা হয়, সাধারণ মানুষের ক্ষেত্রেও যেটা হবে, যে
জাস্টিসের দাবিটা তো সাধারণ মানুষের থাকবেই, তার তো এটা বাদ দিয়ে, কিন্তু স্বাস্থ্য ব্যবস্থাটা চালু হওয়াটা এখন প্রত্যেকটা মানুষের কাছেও আমার মনে হয় যে এটা খুব প্রাইমারি একটা ডিম্যান্ড, যে স্বাস্থ্য ব্যবস্থাটা আবার স্বাভাবিক হয়ে উঠুক। সেই পথটা কি? দেখো, তোমার আমার দুটো তিনটে জিনিস হয়েছে। এক হচ্ছে, বলতে খারাপ লাগলো, এটা সত্যি, যারা মূলত রাস্তায় নেমে আন্দোলন করেছে রাত জাগা আন্দোলন, তাদের অলমোস্ট 80%, 85% লোকের মেডিকেল ইন্স্যুরেন্স করা আছে, তারা সরকারি হাসপাতালে যায় না, তারা বেসরকারি হাসপাতালেই ভর্তি হয়। আর একটা সেকশন, যারা স্বাস্থ্যসাথী কার্ড পেয়েছে, লার্জ সেকশন পেয়েছে, তারা গত 2 বছরের পরিসংখ্যান বলছে যে মেডিকেল ইন্স্যুরেন্স যেটা করা হতো না, গরিব নিম্ন মধ্যবিত্ত কম একটু গরিব পয়সায় দিকের লোকেরা 1 লাখ 1.5 লাখ 1 টাকায় লাখ 1.5 লাখ করতো 50,000, হ্যাঁ। প্রাইভেট মেডিকেল ইন্স্যুরেন্স, সেটা তারা বন্ধ করে দিয়েছে। হুম। তারা স্বাস্থ্যসাথী কার্ড নির্ভর হয়ে গেছে। এই গোটা ঘটনাতে যেরকম কর্পোরেট এবং প্রাইভেট হসপিটালের লাভ গত 1 মাসে ফুলে ফেঁপে উঠেছে, সেরকম মেডিকেল ইন্স্যুরেন্স কোম্পানির এই ব্যবসা টলে যাওয়ায় তারাও কিন্তু এই আন্দোলনে ডাক্তারদের পেছনে এসে দাঁড়িয়েছে। অদ্ভুত একটা পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে। মানে এইটা এমন নয় যে শুধুমাত্র নির্যাতিতার বিচার, এটার সাথে একটা বড় ব্যবসা, এটার সাথে পলিটিক্যাল রিজন, এটার সাথে কর্পোরেট এবং বেসরকারি হসপিটালের রুগী টানা, এটার সাথে রাজনীতির লাভ অলাভ, এটার সাথে মেডিকেল ইন্স্যুরেন্সের যে কোম্পানিগুলো তাদের সংযোগ, এই সবটা যুক্ত হয়ে গেছে। গিয়ে তুমি দেখো, আমরা যদি সোশ্যাল মিডিয়ায় এবং মানে প্রধান মিডিয়ায়, প্রিন্ট এবং ইলেকট্রনিক্সে যে আলোচনা চলছে, তাতে কিন্তু এখন নির্যাতিতা বিচার নিয়ে যদি 5 মিনিট কথা হয়, তাহলে 55 মিনিট কথা হচ্ছে ডাক্তার আন্দোলন, তাহলে কি হবে, কি দাঁড়ালো, ঠিক। তাহলে উঠবে কিনা, কোন নেতা যাচ্ছে, কে কি বলছে, পুলিশ কমিশনার ইস্তফা দেবে কিনা। এইটা অদ্ভুত, অত্যন্ত দুঃখজনক, অত্যন্ত দুঃখজনক। আমরা আমাদের সময় শেষ হয়ে গেছে। প্রসূন, তুমি তোমার যুক্তিগুলো খুব ভালোভাবে তুমি পেশ করলে। সমস্ত দর্শকরা, আমার যারা এখানে চ্যানেল দেখলেন, তাদের আমি সবাইকে অনুরোধ করব যে এটা একটি সম্পূর্ণ অরাজনৈতিক প্ল্যাটফর্ম। এ রাজনীতির সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই, সেটা প্রসূনের ক্ষেত্রেও আমি জানি, এবং আপনারা তো জানেনই আমার কোনো রাজনৈতিক দৃষ্টিভঙ্গির ব্যাপার নেই। এটা একদম সম্পূর্ণ সাংবাদিকদের চ্যানেল, এবং সেখানে আপনারা আপনাদের যে মতামত তা আপনারা অবশ্যই রাখবেন, একদম নিরপেক্ষভাবে আপনাদের মনে যা আসে রাখবেন। আপনাদের বেআইনি বা কোনো স্বাধীনতার সীমা যদিও না করে, তার প্রত্যেকটা পক্ষে বিপক্ষে প্রত্যেকটা মতামত কিন্তু কমেন্ট বক্সে থাকে, এবং আপনারা দেখবেন এগুলোকে কোনো রকম কোনো তুলে দেওয়া হয় না বা করা হয় না। একমাত্র যেগুলো স্বাধীনতার সীমা অতিক্রম করে, বা যেমন আপনি আগের কয়েকটা কমেন্ট আমি তুলেছিলাম যেখানে নির্যাতিতার নাম ছিল, তো সেগুলোকে বাদ দিয়ে আপনারা আপনাদের কমেন্ট অবশ্যই লিখবেন। পক্ষে বিপক্ষে সমস্ত কমেন্ট কিন্তু আমরা ওয়েলকাম করি। আপনাদের আরেকবার আমরা ধন্যবাদ জানাবো এই পুরো অনুষ্ঠানটা দেখার জন্য। এবং প্রসূন, তোমাকেও অবশ্যই ধন্যবাদ, তুমি তোমার মূল্যবান সময় দিলে। আপনাদের কাছে একটাই অনুরোধ, অনুষ্ঠানটা দেখার পরে আপনাদের যদি ভালো লাগে, এরকম আমাদের উৎসাহ যোগানোর জন্য আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি চালু করে রাখবেন। অনেক ধন্যবাদ।